গল্পের শুরুতেই বলে নিচ্ছি, তে আর জাঙ্কুকের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। দুজনের মধ্যে দূরত্ব অনেকটাই কমে গেছে। বাকিটা গল্প দেখার সাথে সাথেই বুঝতে পারবে। এবার গল্প শুরু করা যাক। জাঙ্কুক একটু আগেই তার কাছ থেকে ফিরেছে। তে এসে দেখে জাঙ্কুক সবই ওয়াশরুম থেকে বের হয়েছে। সদ্য গোসলের পর জাঙ্কুকের সৌন্দর্য আরো বেশি তীব্র হয়ে উঠেছে। ভেজা চুলগুলো অবাধ্য হয়ে কপালে লেপ্টে আছে। তে তা দেখে থতমত খেয়ে তড়িঘড়ি করে তড়িৎ পায়ে ঘর থেকে পালাতে যাবে। অমনি জাঙ্কুক তার হাতটা ধরে নিজের কাছে টেনে নিল। তে লজ্জায় আড়ষ্ট হয়ে জাঙ্কুকের বুক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকলো, কিন্তু জাঙ্কুকও ছাড়ার পাত্র নয়। তের ছাড়া পাওয়ার আকুলতা দেখে জাঙ্কুকের ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময়ী জয়ী হাসি। সে আরো কিছুটা ঝুঁকে এসে তের চোখের পাতায় আলতো করে ফু দিল। সে উষ্ণ শ্বাসের ছোঁয়ায় তে শিউরে উঠল এক তীব্র শিহরণ খেলে গেল তার সর্বাঙ্গে। তৎক্ষণাৎ মানুষটা তার স্বভাব সুলভ শান্ত কণ্ঠস্বরকে কিছুটা গম্ভীর ও রাশভারী করে শোধালো, আমাকে দেখে ওইভাবে হাসা কি হলো? তে ছট করে তার চক্ষু জোড়া মেলে ধরলো, কিন্তু সামনে দাঁড়ানো মানুষটার মুখের ওই জোর করে আনা রাশভারী ভাব ও চোখের তীব্র চাহনির দিকে তাকাতেই তার ভিতর থেকে আবারও হাসির একটা ঢেউ উতলে উঠল। নিজের আবেগকে সামলাতে না পেয়ে স্বামীর চোখের দিকে সোজা তাকিয়ে সে ফিক করে হেসে ফেলল। তার ছন্দের মতো সেই হাসির শব্দে ঘরটা যেন মুখরিত হয়ে উঠল। তা দেখে জাঙ্কুক তার চোখের দৃষ্টি সামান্য সরু করে নিল। সে ঠিক বুঝে উঠতে পারছিল না তাকে দেখে এই মেয়ের এত হাসির কি উৎস থাকতে পারে। তবে অর্ধাঙ্গিনীর এই অবাধ্য ফিক ফিক করে হাসার ভঙ্গি দেখে তার পুরুষালী অহংকার বোধে যেন একটু টান পড়ল। ভিতরটা কেমন এক মিষ্টি ভালো লাগা আর রাগের মিশ্রণে জ্বলে উঠল। ফলস্বরূপ দাঁতে দাঁত চেপে ধরল সে। অতঃপর নিজের ভিতরের অধিকার বোধ থেকে অর্ধাঙ্গিনীর সুকোমল শরীরটা এক ঝটকায় নিজের পানে খিচে আনলো। এই অতর্কিত টানে মুহূর্তের মধ্যে তে ঠোঁটের কোণে সে চঞ্চল হাসি মিলিয়ে গেল। আচমকা এই ঘনষ্টতায় থতমত খেয়ে গেল মেয়েটা। বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করতে করতে হৃৎপিণ্ডের দ্রুত ওঠানামার মাঝে হাঁসফাঁস করে বলল, কি করছেন আপনি? চোখে দেখেন না কি করছি? কথাটা বলি সে আরও তাকে একটু শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে নিতেই এক অদ্ভুত কাণ্ড ঘটল। জাঙ্কুকের অনাবৃত সুঠাম ও প্রশস্ত সিনার সাথে তের কোমল বক্ষস্থল একদম ছুঁই ছুঁই হয়ে গেল। মাঝখানে কেবল পাতলা ওড়নাটার ব্যবধান। সে উত্তপ্ত ও গভীর স্পর্শ টের পেতে লজ্জা আড়ষ্টতায় কুকড়ে গেল মেয়েটা। লজ্জার তীব্রতায় সে নিজের আঁখি জোড়া শক্ত করে বন্ধ করে নিল। ঠিক তখনই মানুষটা তার মুখের উপর ঝুঁকে এসে তাতে দাঁত চেপে প্রশ্ন করলো, আমাকে দেখে কি কোনো জোকার মনে হয় আপনার? জোকার মনে হতে যাবে কেন? তাহলে তখন থেকে হনুমানের মতো অমন দন্তপাটি বের করে খ্যাক করে হাসার মানে কি? হ্যাঁ ছাড়ুন বলছি। এখন ছাড়ুন। হাসার সময় মনে ছিল না? সরি, আর কোনো দিন হাসবো না। একটা সরিতে সব কিছু মাফ হয়ে যায় বুঝি? আচ্ছা 10টা সরি, অন্তত এবার ছাড়ুন। সরিতে কাজ চলবে না। আপনার সাদা দন্ত পাটি দেখানোর অপরাধে শাস্তি ভোগ করতে হবে। কি শাস্তি? ইয়েস শাস্তি। আপনার শাস্তি হলো আমার ভেজা চুলটা আপনার ওড়না দিয়ে ভালো করে মুছিয়ে নিজের হাতে আমাকে শার্ট প্যান্ট পরিয়ে দেবেন। না হলে? তে শুকনো ঠোক গিলল। নিজের বুকের ভেতরে ধুকপুকানি সামলাতে সামলাতে বলল, না হলে? নইলে কথাটা বেশ টেনে চোখের কোণ এক দুষ্টুমি ভরা আভাস ফুটিয়ে জাঙ্কুক যখন ফের অর্ধাঙ্গিনীকে নিজের দিকে আরও 1 ইঞ্চি টেনে নিতে চাইল, তে তড়িঘড়ি করে ফটাফট বলে উঠল, দেবো সব করে দেবো। গুড। সে একটা বাঁকা আসলো। তীব্র হাসি হেসে কথাটা বলে অর্ধাঙ্গিনীকে আলতো করে নিজের বাহুবন্ধন থেকে মুক্তি করে দিল। এদিকে খাঁচা থেকে ছাড়া পাওয়া পাখির মতো হাঁসফাঁস করতে থাকাতে আস্তে আস্তে নিজের চোখ দুটো খুলল। কোনা চোখে সামনে দাঁড়ানো মানুষটার দিকে তাকাতেই তার কণ্ঠনালীতে যেন পুরোটা শুকনো ঠোক পড়ল। সে ধীরে শান্ত পায়ে জিহ্বা দ্বারা নিজের শুকনো উষ্ণতার কিছুটা ভিজিয়ে নিল। তারপর গুটি গুটি পায়ে স্বামী নামক মানুষটার পরম সান্নিধ্যে এগিয়ে গেল। তারপর পায়ের আঙুলের উপর ভর দিয়ে খানিকটা উঁচু হয়ে তার শরীরে জড়িয়ে থাকা সুতির ওড়নাটার এক পাশ মেনে ধরে মানুষটার ভেজা মাথাটা আলতো করে যত্ন সহকারে মুছে দিতে লাগলো। তার এই কোমল হাতের স্পর্শে জাঙ্কুক মনে মনে এক পরম শান্তি অনুভব করলো। তে যখন মনোযোগ দিয়ে চুল মুছছিল তখন সে মিটমিটিয়ে হাসতে লাগলো। তারপর গলাটা হালকা করে ঝেড়ে নিয়ে বেশ রসিকতা সুরে বলল, খাটো মেয়ে বিয়ে করার ড্রিম ছিল, যাতে জড়িয়ে ধরলে বউয়ের মাথা আমার সিনা বরাবর পড়ে। তবে এখন দেখছি না হয়ে ভালোই হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে লিপকিস করতে সুবিধা হবে, কি বলেন তে? কথাটা শোনা মাত্রই যেন তের শরীরে বিদ্যুৎ খেলে গেল। সে মুহূর্তের মধ্যে সিটকে কয়েক হাত দূরে সরে গেল। লজ্জা ও আশমিকতা তার ভেতর থেকে একটা কৃত্রিম শুকনো কাশি উতলে উঠল। তার এই লাল হয়ে যাওয়া মুখশ্রী দেখে জাঙ্কুক একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে উদাসীন কণ্ঠে বলে উঠল,
এই মিথ্যে কাশির বাহানা দিয়ে এখান থেকে ভেগে যাওয়ার চেষ্টা করলে কিন্তু আপনার খবর করে ছাড়বো। যান, আর সময় নষ্ট না করে জলদি গিয়ে কাবার থেকে আমার শার্ট আর প্যান্ট নিয়ে আসুন। মানুষটা আবার নতুন করে রেগে যেতে পারে ভেবেতে আর কোনো ঝুঁকি নিল না। সে দ্রুত পায়ে আলমারির দিকে এগিয়ে গেল, সেখান থেকে একটা সুন্দর চেক শার্ট আর ট্রাউজার বের করে আনলো। তারপর ট্রাউজারটা অতি সাবধানে বিছানায় রেখে শার্ট নিয়ে মানুষটার সামনে এসে দাঁড়ালো এবং শার্টটা পরিয়ে দিল। কিন্তু আসল বিপত্তি ঘটলো যখন সে শার্টের বোতামগুলো লাগাতে গেল। পৃথিবীর সমস্ত জড়তা, লজ্জা আর কাঁপাকাঁপি যেন এসে ভিড় করলো তার কোমল দুটি হাতের আঙুলগুলোতে। নিজের হৃদস্পন্দনের শব্দ নিজেই শুনতে পাচ্ছিল। এই তীব্র আড়ষ্টতায় সে প্রচণ্ড অস্বস্তিতে ফেটে পড়ার মতো অবস্থায় পৌঁছালো। নিজেকে শান্ত করতে সে যখন আলতো করে উপরের দিকে তাকালো, দেখলো জাঙ্কুক আগে থেকে এক দৃষ্টিতে গভীর চোখে তার দিকে চেয়ে আছে। তার চোখে সে চাহনিতে সে আরো ঘাবড়ে গেল। তাই আর কাল বিলম্ব না করে তড়িঘড়ি করে কোনো মতে শার্টের বোতাম কটা আটকে দিল। এবার বিছানা থেকে ট্রাউজারটা হাতে তুলে নিতেই সে চরম এক কাচুমাচু ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। আর চোখে মানুষটার কোমর জড়ানো তোয়ালেটার দিকে তাকাতে তার বুকটা কেমন সাত করে উঠল। মানুষটার সুঠাম পেশিবহুল পা এবং ভিজে তাকে লেপটে থাকা ঘন কালো লোমের দিকে চোখ পড়তেই পুনরায় একটা শুকনো ঠোক গিলল সে। পর মুহূর্তে সে সোজা জাঙ্কুকের চোখের দিকে তাকালো এবং নিজের মনের ভয় লুকাতে একটা চটুল মিথ্যে হাসি ছুঁড়ে দিল। অতঃপর মানুষটা কিছু বুঝে ওঠার আগে হাতের ট্রাউজার সমেত সে ঘরের দরজার দিকে দিল এক ভোদ। আর তার এমন অতর্কিত ঝড়ের বেগে দৌড়ে পালিয়ে যাওয়া দেখে জাঙ্কুক সম্পূর্ণ থতমত খেয়ে গেল। কয়েক সেকেন্ড সে নির্বিকার হয়ে দাঁড়িয়ে রইল। পর মুহূর্তে একরাশ বিস্ময়, ভালো লাগার মুগ্ধতা মিশানো কণ্ঠে চেঁচিয়ে উঠল, আরে এই মেয়ে, এই ট্রাউজার নিয়ে কোথায় পালাচ্ছেন? জিন বাদে বাড়ির উপস্থিত সকলে তখন নৈশ ভোজের টেবিলে সমবেত হয়েছে। রাতের আহারের তৃপ্তিময় আবহের মাঝে গৃহকর্তা আরেম সেদিকে তাকিয়ে বলে উঠল, জাঙ্কুক, কালী বৌমাকে নিয়ে কয়েকদিনের জন্য গ্রাম থেকে ঘুরে আয়। তোর ফুপি কিন্তু বেশ অভিমান করেছে। সন্ধ্যা তোর ফুপা ফোন করে সে কথাই বলছিল। কিন্তু বাবা, অফিসে কাজের তো বড্ড চাপ, সে দায় আমার। ওদিকে সব কাজ আমি ঠিক সামলে নেব। পিতা পুত্রের এই কথোপকথনের মাঝে রান্নাঘর থেকে জিন এসে স্নেহ মাখানো কণ্ঠে ছেলেকে শোধালো, হ্যাঁ রে জাঙ্কুক, এই তীব্র গরমের মাঝে পাতলা গেঞ্জিগুলো ছেড়ে ওইভাবে আট শার্ট জামা পরে আসিস কেন? মায়ের এমন অকপট প্রশ্নে জাঙ্কুকের গ্লাস তোলার হাতটা থমকে গেল। সে আর চোখে একবার তার পাশে বসা অর্ধাঙ্গিনীর মুখের পানে চেয়ে নিল। অতঃপর পুনরায় খাওয়ায় মনোযোগ দিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, তোমার বৌমা জোর করে পরিয়ে দিয়েছিল মা, তাই আর খুলেনি। জাঙ্কুকের এই সুতোচুর মিথ্যা তেয়ের কর্ণে প্রবেশ করতেই আচমকা তার গলায় খাবার আটকে গেল। বিষম খেয়ে সে প্রবলভাবে কাশতে শুরু করলে এই আকস্মিক বিপত্তিতে জাঙ্কুক তড়িঘড়ি করে নিজের এঁটো পানির গ্লাসটা উষ্ঠধরের সামনে বাড়িয়ে দিয়ে বেকুল কণ্ঠে বলে উঠল, এই যে, একটু আস্তে খান। এদিকে আরেম ছেলের এমন তটস্থতা ও রসিকতা দেখে মুখ টিপে মৃদু হাসি হাসতে লাগলেন, যেন কিছুই হয়নি। এমন একটা উদাসীন ভাব ধরে ওনারা পুনরায় খাওয়ার দিকে মনোনিবেশ করলো। তিনি যেন লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইল। তার ইচ্ছে করলো স্বামী নামক এই পরম নির্লজ্জ পুরুষটির উপর এখনই শোধ নিতে। মাস এতটা বেলাস কি করে হতে পারে? লজ্জার তীব্রতায় ছটফট করতে করতে তিনি যখন খাওয়া অসমাপ্ত রেখে নিজ কেদারা ছেড়ে উঠে দাঁড়ালো, ঠিক তখনই সেই এঁটো হাতটা খপ করে চেপে ধরলো। জাঙ্কুক প্রশ্ন করলো, খাওয়া সম্পূর্ণ না করে কোথায় যাওয়া হচ্ছে? শ্বশুর শাশুড়ির উপস্থিতিতে তে পুনরায় লজ্জা কুকড়ে গেল। অতি কষ্টে নত মুখে মিনমিন করে বলল, আমার খাওয়া শেষ। খাওয়া শেষ মানে? আপনাদের বাড়িতে তো দেখলাম কেমন ঠুসি ঠুসি খেতেন, আর আমাদের বাড়িতে খেতেই আপনার যত সমস্যা। এভাবে চলতে থাকলে তো অসুস্থ হয়ে পড়বেন। আর আমাকে বলুন, আপনার বরের কি কোনো খাবারের অভাব পড়েছে, নাকি আমরা আপনাকে খাবারের খোঁটা দেই? কোনটা? এমন চতুর প্রশ্নের জবাবে সে কি বলবে তা ভেবে পেল না। ঠিক তখনই জিন পুত্রবধূর পক্ষ নিয়ে মধুর শাসনে বলে উঠল, তাই তো বৌমা, নিজের ঘরে এত লজ্জা পেলে কি চলে? এই সংসার তো তোমারই। এভাবে দিনের পর দিন চড়ে পাখির মতো একটু একটু খেলে তো শরীর দুর্বল হয়ে পড়বে। আর তুমি দুর্বল হলে আমার অনাগত নাতি নাতনিরা তো পুষ্টিহীনতায় ভুগবে। শাশুড়ির মুখে অনাগত সন্তানের কথা শুনে তে লজ্জার এক অতল সাগরে নিমজ্জিত হলো। স্বামী নামক মানুষটির অত্যাচারী কি কম ছিল না? এখন তার সাথে যোগ দিয়েছে পরম শ্রদ্ধেয় শাশুড়ি মাও। সে মনে মনে ভাবলো, এই পরিবারটা যতটা না আনন্দময় তার চেয়ে অধিক ঠোঁট কাটা। সে নিজেকে কোনো মতে সামনে নিয়ে শাশুড়ির উদ্দেশ্যে বলতে চাইল, আসলে মা, রাখুন আপনার আসল আর নকলের যুক্তি, চুপচাপ বসুন তো। তের বাক্য সম্পূর্ণ হতে না হতেই জাঙ্কুক তার হাত ধরে পুনরায় কেদারায় বসিয়ে দিল। আমি আসলেই, কিন্তু তাকে থামিয়ে দিয়ে সেবার কৃত্রিম ক্রোধে চোখ রাঙিয়ে শাসনে সরে বলে উঠল, চুপ, একদম কথা নয়। এবার কিন্তু আমার হাতে মার খাবেন। ফলস্বরূপ প্রতিবাদের ভাষা তার উষ্টি মিলিয়ে গেল। তবে সেই
গভীর লজ্জার অন্তরালো এক চিলতে তৃপ্তির সরু হাসি তার ঠোঁটের কোণে স্পষ্ট হয়ে উঠল। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে জাংকুক বাবার সাথে নতুন প্রজেক্টের বিষয়ে দরকারি কথা বলতে গিয়ে ঘন্টাখানেক সময় পার হয়ে গেছে। ফলে ঘড়ির কাঁটা এখন রাতে একাদশের ঘর ছুঁই ছুঁই করছে। এমন নিঝুম মুহূর্তে জাংকুক যখন নির্ভীক শয়নকক্ষে প্রবেশ করলো, তখন দেখলো তার অর্ধাঙ্গিনী পরবারিশটিকে এক পায়ে চেপে ধরে দু হাতে পরম মমতায় জড়িয়ে গভীর নিদ্রায় মগ্ন। দৃশ্যটি দেখেই তার কপালে মৃদু ভাস পড়ল। সে ভুরু যুগল কুঞ্চিত করে আপন মনে বিড়বিড় করে উঠল, যাকে জড়িয়ে ধরার কথা তাকে বাদ দিয়ে এই তীরটা কি জড়িয়ে ধরে আছে। ওকে বেশি ছাড় দিয়ে ফেলেছি, তাই বলে কোরবালিশকে উহু, এসব আমি একদমই সহ্য করব না। দীপ্তা পায়ে সে বিছানার নিকটে এগিয়ে এলো এবং অত্যন্ত আলতো হাতে কোরবালিশটা টেনে সরিয়ে দিল। বালিশটা সরাতেই তার দৃষ্টি থমকে গেল তের উদর প্রদেশে। ঘুমের ঘরে শৈলে জড়ানো কামিজটা সামান্য আলগা হয়ে উপরে উঠে গেছে, যার ফলে সামান্য দৃশ্যমান তার কোমল ও শুভ্র ত্বক। সেই দৃশ্য জাংকুককে এক সম্মোহনী আকর্ষণে বেঁধে ফেলল। এক অদ্ভুত চাঞ্চলতা মাথাচাড়া দিয়ে উঠল তার মনে। সে শুকনো একটা ঢোক গিলে নিজের বাইরে দেওয়া হাতটা পরক্ষণে গুটিয়ে নিল, কিন্তু পরক্ষণেই এক কৌতূহল ও অধিকার বোধের বশে সে পুনরায় হাত বাড়িয়ে আলতো টানে অর্ধাঙ্গিনীর কামিজটা কিছুটা উপরে তুলে দিলে চোখের সামনে উন্মুক্ত হয় অর্ধাঙ্গিনীর উষ্ণ মসৃণ উদর ও গভীর নাভিমূল। মুহূর্তের মধ্যে তার হৃৎপিণ্ড তড়াক করে ওঠে, প্রবল জলোচ্ছ্বাসের মতো স্পন্দিত হয়ে উঠল। সে তড়িৎ বেগে চোখ দুটো বন্ধ করে শুকনো একটা ঢোক গিলে আওড়ালো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর নিজের বক্ষে ফু দিয়ে অতি সন্দিপর্ণে এক চোখ মেলে তাকালো। সেই এক চোখ দিয়েই সে পুনরায় অবলোকন করলো অর্ধাঙ্গিনীর সেই অনিন্দ সুন্দর উদর দেশ। মনের ভেতর এক তীব্র আলোড়ন অনুভব করে সে তার বাম হাতে তর্জনী দিয়ে অত্যন্ত মৃদুভাবে স্পর্শ করলো নাভিদ্বয়ের কিনারা, কিন্তু স্পর্শ মাত্রই যেন এক তীব্র বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল তার সারা শরীরে। সে শিউরে উঠে তৎক্ষণাৎ কামিজটা টেনে নিচে নামিয়ে দিল এবং সিটকে বেশ খানিকটা দূরে সরে এসে চোখ দুটি শক্ত করে বুজে ফেলল। ঠিক সেই মুহূর্তে তে ঘুমের ঘরে শব্দ করে পাশে ফিরতেই সে চোখ বন্ধ রেখে তটস্থ ভঙ্গিতে তরঙ্গিত করে উঠল, আমি কিচ্ছুটি দেখিনি, ট্রাস্ট মি। কয়েক সেকেন্ড পর কোনো সারা শব্দ না পেয়ে সে আস্তে আস্তে চোখ মেলে তাকালো, দেখলো উষ্ঠধরের মাঝে সামান্য ফাঁক রেখে তে পূর্বের ন্যায় গভীর ঘুমে আচ্ছন্ন। স্ত্রীর এই নিষ্পাপ অভাব দেখে সে নিজের বোকামিতে নিজে থতমত খেল। পরক্ষণে এক রাশি লজ্জা মিশ্রিত অনুশোচনায় নিজের ঠোঁটটা দাঁতে দাঁত চেপে ধরলো, বোকার মতো মাথায় হাত বুলিয়ে নিজেই হেসে ফেলল। পরের দিন কিছুক্ষণ পূর্বে সকালে নাস্তা সেরে থেকে তৈরি হওয়ার তাগিদ দিয়ে একটু বাইরে গিয়েছিল জাংকুক। ফিরে এসে সে ধীর পায়ে সোজা উপরে নিচের ঘরের দিকে পা বাড়ালো। কাঠের ভারী দরজাটা ঠেলে ভিতর প্রবেশ করতেই দেখলো তে এক মনে শাড়ি পরার চেষ্টা করছিল, কিন্তু আচমকা তার পদধ্বনি পেয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে থতমত খেয়ে গেল মেয়েটা। জাংকুক অবশ্য সেদিকে বিশেষ পাত্তা না দেওয়ার ভান করলো, হন হন করে এগিয়ে গেল কাবার্ডের দিকে। তবে উদাসীনতার ভান করলো আর চোখে অর্ধাঙ্গিনীর পানে চেয়ে শাড়ির গাঢ় নীল রংটা ঠিকই চিনে নিল সে। ঠোঁটের কোনো এক চিলতে হাসির রেখা লুকিয়ে নিজের জন্য বেছে নিল ঠিক ওই নীলের সাথে মেলানো একটি শার্ট আর হালকা ধূসর রঙের জিন্স। কাপড় জোড়া হাতে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে গিয়েও চমকে থমকে দাঁড়ালো সে। ঘাড় ঘুরিয়ে তের দিকে শটান হয়েছে প্রশ্ন করলো, আমাকে কি আপনার কোনো গুন্ডা বদমাশ বলে মনে হয় মিসেস? আচমকা মেঘ না চাইতেই বজ্রপাতের মতো এমন প্রশ্নে তে পুনরায় ভরকে গেল। বড় বড় চোখ করে আমতামতা করে বলল, গুন্ডা মনে হতে যাবে কেন? তাহলে শাড়ির কুচিটা ওভাবে হাত দিয়ে চেপে ধরে গুটিসুটি মেরে আছেন কেন? যেন আমি এক্ষুনি একটা টান দিয়ে আপনার ওই নরম ওদরের নাভির কাছের কালো তিলটা দেখে নিব। কথাটা বলে ফেলার পর সে নিজেই মনে মনে নিজের বুড়ো আঙ্গুলে কামড়ে ধরলো। এ কি বলে ফেললো সে! এদিকে ততক্ষণে লজ্জায় আর সংকোচেতে শাড়ির উপর দিয়ে তার নাভির কাছটায় দু হাতে শক্ত করে চেপে ধরেছে। বিস্ময়ে তার চক্ষু যেন আরো বড় হয়ে গেছে। উষ্ণধর কাঁপিয়ে সে যখনই কিছু বলতে যাবে ঠিক তখনই জাংকুক তড়িঘড়ি করে পরিস্থিতি সামাল দিতে বলল, আরে আপনি আবার ভেবে বসবেন না যেন আপনার ঘুমের সুযোগ নিয়ে আমি আপনার ওইসব দেখেছি কিংবা আপনার ওই বিউটি স্পটে আঙুল ছুঁয়েছি। আই এম ভেরি গুড ম্যান, বুঝলেন? অমন ছুকছুক স্বভাব আমার মধ্যে একদমই নেই। বাই দ্য ওয়ে, আপনার পেটে কি সত্যি সত্যি তিল আছে নাকি মিসেস? জাংকুকের কথার জালে তে যেন ক্রমশই এক গোলক ধাঁধায় হারিয়ে যাচ্ছিল। তবে শেষ প্রশ্নটা শুনে সে চোখের পলক না ফেলে বোকার মতো ডানে বামে মাথা নাড়ল, অর্থাৎ নেই। তা দেখে জাংকুকের ধনুকের মতো বাঁকা পুরো জোর আরো কুচকে গেল, বিড়বিড় করে আওড়ালো, মিথ্যাবাদী একটা। অতঃপর পূর্বের ন্যায় শার্ট প্যান্ট হাতে নিয়ে ওয়াশরুমের দিকে এগোতি তে পিছন থেকে মেয়েদের স্বর ডেকে উঠল,
শুনুন, বলে ফেলুন। মা কিংবা লিজাকে একটু ডেকে দিবেন। কেন বলুন তো? আসলে শাড়িটা একেবারে নতুন তো, তাই একা একা কুচিটা কিছুতেই ঠিকঠাক জমাতে পারছি না। তে লাজুক মুখে সেই অসহায়তা দেখে জাঙ্কুকের ঠোঁটে খেলে গেল এক চিটে দুষ্টমি। সে বড় বড় পা ফেলে তার একেবারে মুখোমুখি এসে দাঁড়ালো। হাতে শার্ট প্যান্টটা বিছানায় ছড়ে ফেলে দিয়ে বলে উঠল, মা আর লিজা দুজনেই খুব ব্যস্ত, এখন কেউ আসতে পারবে না। কোথায় ধরতে হবে বলুন, আমি করে দিচ্ছি। মুহূর্তের মধ্যে লজ্জায় গাঢ় হয়ে তীর গালগুলো টমেটোর ন্যায় হয়ে গেল। সে তড়িঘড়ি করে পেছনের দিকে সরে গিয়ে বলল, না না ঠিক আছে, আপনি পারবেন না, আমি একাই ম্যানেজ করে নেব। কথাটা শেষ করে সে মুখে একটা কৃত্রিম হাসির প্রলেপ টানার চেষ্টা করলো। তা দেখে জাঙ্কুকের কুচকানো পুরো যেন আরো সংকুচিত হলো। সে আর কোনো কথা না বাড়িয়ে চট করে অর্ধাঙ্গিনীর কোমল হাতের মুঠো থেকে শাড়ির অবাধ্য কুচিগুলো নিজের আয়ত্তে নিয়ে নিল। পুরুষালী কিন্তু অত্যন্ত দক্ষ হাতে নিপুণভাবে কুচিগুলো সাজিয়ে আবার তেকে অবাক করে দিয়ে তার হাতে সঁপে দিল। মানুষটার এই অচেনা পারদর্শিতা দেখে বিস্ময়ে তের উষ্টজোড়া আলগা হয়ে হা হয়ে গেল। তা দেখে জাঙ্কুকের চোখ খেলে গেল এক অদ্ভুত হাসির ঝিলিক। সে আলতো করে অর্ধাঙ্গিনীর চিবুকটা ছুঁয়ে মুখটা বন্ধ করে দিল, যেন বলতে চাইল বেশ অবাক হতে নেই। অতঃপর বিছানা থেকে তার জামা কাপড় নিয়ে শীষ বাজাতে বাজাতে ওয়াশরুমের দিকে ঢুকে গেল। গ্রামের পথ ধরে ছুটে চলেছে জাঙ্কুকের দামি গাড়িটা। স্টিয়ারিং এ শক্ত হাত রেখে এক মনে ড্রাইভ করছে সে। গাড়িতে ওঠার পর থেকে সে এক প্রকার প্রতিজ্ঞা করেই নীরব রয়েছে। সে দেখতে চায় সে নিজে থেকে কথা না বললে তে আগ বাড়িয়ে কোনো কথা বলে কিনা। কিন্তু দেখতে দেখতে প্রায় আধ ঘন্টা কেটে গেল। মেয়েটার মুখ থেকে একটা টু শব্দ বের হলো না। সে জানালার বাইরে দু চোখ মেরে প্রকৃতির রূপ দেখতে মগ্ন। কিন্তু অর্ধাঙ্গিনীর এই উদাসীনতা দেখে মনে মনে বেশ চটে গেল সে। অবশেষে একটা চবর দিয়ে শব্দ উচ্চারণ করে নিজের উস্কুস্কানি জাহির করতে লাগলো। কিন্তু তে তাতেও কোনো হিন্দুর নেই। শেষে উপায়ন্তর না দেখে সে জোরে জোরে কয়েকটা শুকনো কাশি দিল। এবার যেন কাজ হয়ে গেল। তে জানালার দিক থেকে মুখ ফিরিয়ে তার দিকে তাকালো। অন্তত স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করলো, কিছু বলবেন? সে যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিল। ফলে এক রাশ কৃত্রিম বিরক্তি মুখে ফুটিয়ে বলল, একটু সেজেছেন বলে কি নিজেকে মিস ওয়ার্ল্ড ভাবতে শুরু করেছেন? তাই আমাকে যে পড়ে আপনাকে কিছু বলতে হবে? একদম ভালো লাগছে না দেখতে, ঠিক যেন একটা ইঁদুর ছানা। আচমকা এই রূপের প্রশংসা বলতে এমন কটূক্তি শুনে তে স্তম্ভিত হয়ে গেল। আসলে কি তাকে ইঁদুরের মতো লাগছে? অথচ বাড়ির সবাই বলল নিজ হইতে তাকে ভীষণ মিষ্টি দেখাচ্ছে। পরক্ষণই তার সবার মনে খটকা লাগলো, মানুষটা নিশ্চয়ই ইচ্ছে করে তার পেছনে লাগার জন্য এমনটা বলছে। সে আর চোখে মানুষটা থতমত মুখের দিকে তাকালো। দেখলো কেমন গো ধরে বসে আছে, মনে হচ্ছে কোনো কারণে রেগে বোম হয়ে আছে। কিন্তু সে তো এমন কিছু করেনি যাতে মানুষটা রাগ করতে পারে। এসব ভাবতে ভাবতে সে বারংবার আর চোখে মানুষটাকে দেখতে থাকলো। তাতে পেটে জাঙ্কুক সামনের পানে দৃষ্টি জোড়া স্থির রেখে রেগে রেগে বলল, হ্যান্ডসাম মাসদের চুরি চুরি দেখা মেয়েগুলোকে ইঁদুর বলে মনে করি। তার লজ্জা থাকলে দেখা বন্ধ করুক। জাঙ্কুকের দামি গাড়িটা যখন ধুলো উড়িয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান শওকতালের বিশাল লোহার ফটক পেরিয়ে ভিতর প্রবেশ করলো, তখন বাড়ির ভেতরটা যেন এক রহমায় চঞ্চল হয়ে উঠল। প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভেতর থেকে একে একে ছুটে এলো সবাই। জাঙ্কুকের একমাত্র ফুপি তখন রান্নাঘরে ব্যস্ত ছিলেন। ভাতিজার পছন্দের খাবার রান্না করছিলেন। গায়ের আওয়াজ কানে আসতে তিনি আর স্থির থাকতে পারল না। এদিকে এতক্ষণ পর জাঙ্কুকের গম্ভীর মুখে এক চিলতে বিজয়ের হাসি ফুটে উঠল। আর চোখে একবার পাশে বসা তের স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে নিল সে। তারপর শার্টের কলারে ঝুলিয়ে রাখা কালো সানগ্লাসটা চোখে গলিয়ে বেশ একটা সুপ্ত আভিজাত্য ও ভাব নিয়ে গাড়ি থেকে নামলো। স্বামীকে নামতে দেখে তেও কিছুটা জড়তা কাটিয়ে ধীর পায়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। জাঙ্কুকের ফুপি তাদের দিকে স্নেহ মাখা হাসি মুখে এগিয়ে আসতে আসতে বলে উঠল, এসে গেছিস তোরা? বলে তিনি তেকে এমন নিবিড়ভাবে বুকে জড়িয়ে ধরলেন যেন এই মেয়েটি ওনার কতকালের সেনা। তের চিবুক ছুঁয়ে পরম মমতা শোধালো, আসার পথে কোনো কষ্ট হয়নি তো বৌমা? তেও এই প্রথম দেখা ফুপি শাশুড়িকে আলতো করে জড়িয়ে ধরল। ওনার মাতৃত্বের ওমে নিজের চেনা পরিমণ্ডলকে খুঁজে পেয়ে যেন এক অদ্ভুত স্বস্তি হলো তার। লজ্জার আষ্টতা মেশানো কণ্ঠে সে যখনই কিছু বলতে যাবে ঠিক তখনই জাঙ্কুক চট করে মাঝখান থেকে বলে উঠল, ওনার আবার কিসের কষ্ট হবে ফুপি? উনি তো পুরোটাই পথ মহারানীর মতো আরাম করে বসিয়েছিলেন। যত কষ্ট তো হলো আমার, অতখানি পথে একা একা অবিরাম ড্রাইভ করে আমার তো হাত পা পুরো অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা। অথচ দেখো কেউ আমাকে একটাবার জিজ্ঞাসা করছে না। এখানে দেখছি সব আদর কেবল বৌমার জন্যই বরাদ্দ। জাঙ্কুকের এই আদরে ক্ষোভ কৃত্রিম অভিমানের কথা শুনে উপস্থিত সবার মুখে হাসি রোল উঠল। ঠিক তখনই ভিড় ঠেলে সবার পিছন থেকে সামনে এগিয়ে এলো ফুপা
শওকত সাহেব ওনাকে দেখে সশ্রদ্ধ চিত্তে হাত বাড়িয়ে সালাম করলো জাঙ্কুক। ফুফা পরম স্নেহে তার মাথায় হাত রেখে দোয়া করলো। এমন সময় 4 বছরের এক ফুটফুটে কন্যা সন্তান জাঙ্কুকের ফুফাতো ভাই তুষারের গলা জড়িয়ে ধরে অভিমানী ভঙ্গিতে গাল ফুলিয়ে স্পষ্ট কণ্ঠে বলে উঠল, ও পাপা, নতুন আন্টি তো আমার সাথে কথাই বলছে না। তুষার মেয়ের পিঠ চাপড়ে হেসে উঠে বলল, তাই তো মা, একটু জায়গা দাও তো, আমার ঘরে পড়ি। এবার তার নতুন আন্টির সাথে দুটো সুখ দুঃখের কথা বলবে। তুষারের কথায় ফুপে হাসি মুখে তেকে ছেড়ে একটু সরে দাঁড়ালেন। পথ পরিষ্কার হতে বাচ্চা মেয়েটি ঠোঁটের কোণে এক চেলতে মিষ্টি হাসি ফুটে উঠল। তবে সে মুখে কিছু না বলে সরাসরি নতুন আন্টির করে যাওয়ার জন্য নিজের দুটো পুতুল হাত বাড়িয়ে দিল। ঠোঁটের কোণে এক স্নিগ্ধ হাসি ফুটিয়ে তুলে ভাসুরের কোল থেকে ছোট্ট পরীকে নিজের কোলে তুলে নিল। তারপর নিজের গোলাপের পাপড়ির মতো উষ্ঠধর দিয়ে মেয়েটার নরম ফোলা গালে ভালোবাসার এক পরশ এঁকে দিতেই খিলখিল করে হেসে উঠল ছোট্ট পরী। সেই হাসি রেশ ছড়িয়ে পড়ল পুরো উঠোনে। ড্রয়িং রুমে জাঙ্কুক আর তেকে পাশাপাশি বসিয়ে বাড়ির সবাই যখন সগ্রহে খেয়ে ধরেছে, ঠিক তখনই কোথা থেকে 17 বছরের এক চঞ্চলা বালিকা এক প্রকার দৌড়ে এসে চিৎকার করে বলে উঠল, আল্লাহ, নতুন ভাবি তো ছবির থেকেও বেশি সুন্দর, ঠিক যেন রাজকুমারী। মেয়েটার কথা শেষ হতে না হতেই তুষারের স্ত্রী ফোন কেটে বলে উঠল, এজন্য তো বলি আমাদের দেবরাজে শুধু গাবেন করে কেন, বউ উঠিয়ে নিয়ে চলে এলো। এমন দিলে তোমার সুন্দরী বউকে কি আর হাত ছাড়া করা যায়, নাকি এক মুহূর্তে দূরে থাকা যায়? এমন রসালো মন্তব্যে লজ্জায় যেন একেবারে মাটির সাথে মিশে যাওয়ার উপক্রম হলো দেব। সে আর চোখে একবার পাশে বসে জাঙ্কুকের দিকে তাকালো, দেখলো লোকটা ঠোঁটের কোণে একটা রহস্যময় তৃপ্তির মিটিমিটি হাসি। সে অত্যন্ত রিল্যাক্স মুডে সোফা হেলান দিয়ে বসে এই দৃশ্য উপভোগ করছে। দেখতে দেখতে দিন পেরিয়ে রাত আসলো। সোনামুখী চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। প্রকৃতির মৃদু বাতাস আজ বড়ই স্নিগ্ধ, তাতে মিশে আছে বন ফুলের এক মায়াবী সুবাস। নিস্তব্ধতা ভেঙে দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার একঘেয়ে গান। এমন এক মায়াময় মুহূর্তে ছাদের উপর শীতল পাটি বিছিয়ে বসেছে বাড়ির সবাই। নৈশভোজ শেষে ফুপে হাতের সুগন্ধি ধোয়া ওঠা তৃপ্তির চা পান করছে জাঙ্কুক ও তুষার। তাদের সাথে আছে ছায়া ও পরি। ছোট্ট পরি তার বাবার কোলে লক্ষ্মী মেয়ের মতো বসে চাচার সাথে গল্পে মেতেছে। ওইদিকে ছায়া আপন মনে জাঙ্কুকের মাথার চুল টানছে আর গুনগুন করে চলেছে। গোনা শেষ হতেই ছায়া জাঙ্কুকের পেছন থেকে ঝড়ের বেগে সামনে এসে হাত বাড়িয়ে দিল। দাবিদারের গলায় বলে উঠল, 100 বার বলেছ, 110 বার দিয়েছি, এবার 500 টাকা ফেলো। একমাত্র ফুফাতো বোনের এমন চতুরি দেখে জাঙ্কুক ছোট ছোট চোখ করে তাকালো। তারপর বাম হাত বাড়িয়ে তার মাথায় একটা টোকা মেরে বলে উঠল, আসছে রে আমার বুড়ো দাঁড়াল, 20ও বার হয়নি এখনো। এই চিটিংবাজের জন্য একটা কানা করেও পাবি না, যা ভাগ এখান থেকে। মোটেও চিটিং করিনি, গুনে গুনে 110 বার দিয়েছি। আমি অত শত বুঝি না, তুমি 500 টাকা দাও। ঠিক এই সময় প্রিয়া তেকে নিজের হাতে সযত্নে শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে ছাদে নিয়ে এলো। কিন্তু ছাদে পা রাখতেই দুই ভাই বোনের এমন অনুমতি দেখে তে একেবারে ভরকে গেল। একরাশ বিস্ময় নিয়ে সে প্রিয়ার দিকে তাকাতেই প্রিয়া হেসে ফিসফিস করে বলে উঠল, কদিন থাকো এ বাড়িতে, এদের কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খাবে। দুটোই কেউ কারো থেকে কম নয়। সমবয়সী হলে আল্লাহ জানে যে কি যে করতো। তার একটু কাছে এগোতে শুনতে পেল জাঙ্কুকের আর্তনাদ, আহ স্যার কালোমতি, আমি তোর ভাষণ লাগি না। তুমি কালোমতি, তোমার বউ কালোমতি, তোমার ভাই কালোমতি, তোমার বাপ কালোমতি। ছায়ার আগে ফুসফুস করতে করতে কথাটা বলতেই জাঙ্কুক জোর করে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর মেয়েটার কানটা চেপে ধরে বলল, আমার বাপ তোর কে হয়? কেউ না। আবার বল, কি বললি? বললাম তো কেউ না। ভাইয়া, তোমার সামনে তোমার আদরের বোনকে এভাবে মারছে, তুমি কিছু বলছো না কেন? তুষারকে নীরবে হাসতে দেখে জাঙ্কুক টিপনি কেটে বলে উঠল, ভাইয়া কি বলবে? তুই কি এবারের মেয়ে নাকি? ফুপি তো তোকে কুড়িয়ে পেয়েছিল রাস্তা থেকে, এখন আমার ছোট ভাইটার সাথে বিয়ে দিয়ে তোর একটা গতি করতে চাইছে, আর তুই বয়েই গেছে তোমার এই বদখত ভাইকে বিয়ে করতে। কোনোদিন তোমাদের বাইরেই আসবো না আমি। তোমার বউকে নিয়ে বিদায় হও এক্ষুনি। উফ, ভাবি তোমার বরকে সামলাও, নাহলে এক খুশিতে নাক ফাটিয়ে দেবো কিন্তু। ছায়া তেকে লক্ষ্য করে কথাটা বলতে জাঙ্কুক চট করে ঘাড় ঘোরালো। অর্ধাঙ্গিনীকে মিটি মিটি হাসতে দেখে লজ্জায় মুহূর্তেই কান ছেড়ে দিল সে। মাথা চুলকাতে চুলকাতে পকেট থেকে একটা চকচকে 500 টাকা নোট বের করে মেয়েটার দিকে বাইরে দিয়ে বলল, যা ভাগ, 2 মিনিটের মধ্যে চোখের সামনে থেকে বিদায় না হলে তোর খবর আছে। ছায়া তো সো মেরে টাকাটা কেড়ে নিল। তারপর একটা দীর্ঘ হাই তুলে আড়মোড়া ভেঙে বলল, আমারও অত শত শখ নেই তোমাদের সাথে থাকার। তুমি টাকার লোভ দেখিয়ে টেনে এনেছিলে, না হলে তোমার মতো গুন্ড মুখের সামনে আসতে বয়েই গেছে। হ্যাঁ, তবে রে তোকে। জাঙ্কুক তেড়ে যেতেই মেয়েটা ও মা গো বলে এক ভোদর
তারপর আর চলে যাওয়ার দিকে তাকিয়ে সবাই একসঙ্গে হেসে উঠল। সেই হাসিতে যোগ দিল লাজুক তেও। খানিক বাদে তুষার জাঙ্কুককে এক পলক দেখে নিয়ে মুচকি হাসলো। তারপর মেয়েকে কোলে তুলে উঠে দাঁড়ালো। প্রিয়ার দিকে তাকিয়ে বলল, প্রিয়া চলো রুমে যাই। মেয়ের চোখের পাতা জুড়ে ঘুম নেমেছে। তারা দুজনে নব দম্পতিকে একান্তে ছেড়ে যাওয়ার জন্য পা বাড়ালো। তবে যাওয়ার আগে প্রিয়া ঘাড় বাঁকিয়ে দুষ্টমি ভরা কণ্ঠে একটু জোর দিয়ে বলে গেল, তোমাদের দুজনকে কিন্তু হেভি মানিয়েছে ভাই। একজন ক্ষীরমালাই, অপরজন রসমালাই। কথাটা তের কানে পৌঁছাতে লজ্জায় তার পুরো শরীর যেন অবশ হয়ে গেল। এক তীব্র অস্বস্তি আর আড়ষ্টতায় সে হাতের আঙুলগুলো মুচড়ামুচড়ি করতে লাগলো। আর চোখে তার স্বামী নামক মানুষটার দিকে তাকাতেই দেখলো তার মুখখানা বেশ গম্ভীর, দৃষ্টি আকাশের দিকে নিবদ্ধ। তার বুকের ভিতরটা হুট করে ধক করে উঠল। মানুষটা তো এমন গম্ভীর থাকার কথা নয়। সবসময় যার ঠোঁটের কোণে এক চিলতে হাসি লেগে থাকে, সে হঠাৎ এমন হয়ে গেল কেন? এই কেন এর উত্তর খুঁজতে গিয়ে সে বারংবার আর চোখে মানুষটার গম্ভীর মুখের দিকে তাকাতে লাগলো। ফলে তেরে চতুরী নজর এলো না জাঙ্কুকে। সে বুঝতে পেরে ভুরুযুগল কুঁচকে নিল। আচমকা বসা থেকে উঠে অর্ধাঙ্গিনের একেবারে গা ঘেঁষে বসতেই থতমত খেয়ে গেল তে। সে তড়িঘড়ি করে মাথাটা পিছিয়ে নিতে চাইল, কিন্তু জাঙ্কুক তার মুখের উপর আরো খানিকটা ঝুঁকে পড়ল। ফলে মানুষটার এমন তীক্ষ্ণ দৃষ্টি আর গম্ভীর মুখের মুখোমুখি হয়ে সে শুকনো একটা ঢোক গিলে মাথাটা আরো পেছনে হেলালো। ঠিক তখনই ঘটল বিপত্তি। নিজের শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে তে যখন পিছন দিকে পড়ে যাবে, তখনই একজোড়া শক্ত ও উষ্ণ হাত তার কোমর জড়িয়ে ধরল। মানুষটা তাকে পতনের হাত থেকে রক্ষা করে মুখটা আরো কাছে নিয়ে এলো। কণ্ঠের সেই কৃত্রিম গাম্ভীর্য বজায় রেখে ফিসফিস করে বলে উঠল, সকাল থেকেই লক্ষ্য করছি চুরি করে শুধু আমাকেই দেখা হচ্ছে। কাহিনী কি? হ্যাঁ মানে বুঝেননি? তে শুকনো একটা ঢোক গিলে আলতো করে দুদিকে মাথা নাড়ালো। তার হৃৎপিণ্ড তখন রোলার কোস্টারের মতো ছুটছে। বুকের ধুকবুকানি যেন স্পষ্ট বাইরে শোনা যাচ্ছে। দ্রুত শ্বাসের কারণে তার বুক ওঠানামা করছে। জাঙ্কুক সেদিকে একবার তাকিয়ে পুনরায় তের চোখের অতল সাগরে ডুব দিল। ধীর গম্ভীর কিন্তু মাদকতা ঝরানো কণ্ঠে বলে উঠল, মুখখানা একেবারে সরসব, দেখে মনে হয় কিচ্ছু বোঝেন না। আসলেই বোঝেন না তে, নাকি আমার সামনে না বোঝার ভান করে থাকেন কোনটা? প্রশ্নটা শেষ করে জাঙ্কুক আলতো করে এক চোখ টিপল। তারপর নিজের ঠোঁটটা দাঁত দিয়ে চেপে ধরে ভুরু নাচাতেই মেয়েটা লজ্জার চোখ সরিয়ে নিল। লজ্জার শেষ সীমায় পৌঁছে সে যখন আমতামতা করে কিছু বলতে যাবে, ঠিক তখনই ছাদের দরজায় প্রিয়ার আসম্যিক আবির্ভাব। প্রিয়া চট করে নিজের দু হাত দিয়ে চোখ থেকে ফেলে নাটকের সুরে বলল, ইসরে, একদম ভোর সময় এন্ট্রি নিয়ে ফেলেছি। কথাটা কানে যাওয়া মাত্রই তারা যেন বিদ্যুৎ স্পিনের মতো দুদিকে সরে গেল। জাঙ্কুক চরম অপ্রস্তুত হয়ে আমতামতা করে বলল, আরে না ভাবি, তুমি ভুল ভাবছো। তাকে কথা শেষ করতে না দিয়ে প্রিয়া চোখ বন্ধ রেখে উল্টো ঘুরে হাঁটা দিল এবং হাসতে হাসতে বলল, আসলে ভাই, না মানে তোমরা কন্টিনিউ করতে থাকো প্লিজ, আমি চললাম। বলে সে যেভাবে এসেছিল ঠিক সেভাবে দ্রুত পায়ে পালিয়ে গেল বটে, কিন্তু তখনও লজ্জার রেশ কাটো না লাল হয়ে যাওয়া একজোড়া নতুন মনের। বেশ কিছুক্ষণ নীরব থেকে অবশেষে নড়ে চড়ে বসলো জাঙ্কুক। মৃদু গলা ছেড়ে কৌতুক দীপ্ত কণ্ঠে বলে উঠল, বিশ্বাস করুন তে, আপনার এই অকারণে লজ্জা দেখে তো মনে হচ্ছে আমার নির্ঘাত হার্ট অ্যাটাক হবে। রিল্যাক্স, ভাবি চলে গেছে। আপনার এই অতিরিক্ত লজ্জার কারণে আমার ভবিষ্যৎ জীবনটা আবার পীড়াদায়ক না হয়ে ওঠে। আমি কিন্তু ভবিষ্যৎ বাসর ঘরের লাইট অফ করে করবো না, বলে দিলাম। যা হওয়ার লাইট অন রেখেই হবে। কথাটা জাঙ্কুক অর্ধাঙ্গিনীকে আরও একটু লজ্জার অতল সাগরে ডুবিয়ে দিতেই বলেছিল, কিন্তু সরলতে প্রথমে এর গুরুত্ব অর্থ বুঝতে পারল না। পরক্ষণে যখন তার অবাধ্য মস্তিষ্ক সচল হলো, লজ্জায় চক্ষু যারা বড় বড় হয়ে গেল। উষ্ণতার কিঞ্চিত উন্মুক্ত করে সে অবিশ্বাস্য দৃষ্টিতে মানুষটার দিকে তাকালো। জাঙ্কুক ফট করে এক চোখ টিপ মেরে দিল। হঠাৎ এমন রসিকতা অপ্রস্তুতে ছিটকে সরে গেল। তারপর বিষম খেয়ে শুকনো কাশিতে ভেঙে পড়লে অর্ধাঙ্গিনীর এই নাজেহাল অবস্থা দেখে জাঙ্কুক আর নিজের হাসি চেপে রাখতে পারল না। হু হু করে হেসে উঠে তার কাছে এগিয়ে এলো। পিঠে আলতো করে হাত বুলিয়ে আদরে গলায় বলে উঠল, হে রিল্যাক্স, আই এম জাস্ট কিডিং, এদিকে আসুন। কথাটা বলতে বলতেই মানুষটা তীর নরম কবজি ধরে তাকে শীতল পাঠের উপর বসালো। পাশে থাকা বোতল থেকে পানি ঢেলে এগিয়ে দিতেই মেয়েটা এক চুমুকে সবটা পানি পান করে নিজেকে কিছুটা ধাতস্থ করলো। তবে এবার ভুল করো সে আর ওই দুষ্টু চোখ দুটোর দিকে তাকালো না। থেকে লজ্জায় নাস্তা নাবুদ করতে পেরে জাঙ্কুকের মনের কোণে এক পশলা তৃপ্তির হাওয়া বয়ে গেল। সে মনে মনে মিটিমিটি হাসতে শুরু করলে এমন সময় তে দু হাতের আঙুল মোছামুছি করতে করতে ক্ষীণ কণ্ঠে বলে উঠল, আমি ঘুমাবো। শুনে জাঙ্কুক চট করে ভুরু যুগল কুঁচকে নিল। চোখ দুটো ছোট ছোট করে বলল,
ঘুমাবেন তো ঘুমান, আমার অনুমতি নিতে আসছেন কেন? নাকি চাইছেন বিছানা হিসাবে হ্যান্ডসাম আমিটার এই প্রশস্ত বুকটা পেতে দিই? নতুন করে আবার লজ্জা রাঙা হয়ে উঠলোতে হাঁসফাঁস করতে করতে কোনো রকমে বলে উঠলো, আমি রুমে যাব। বলি তড়িঘড়ি করে সে সেখান থেকে চলে যেতে উদ্যত হতেই জাঙ্কুক হৈ হৈ করে উঠলো, আরে আরে আমাকে এভাবে একলা ফেলে কোথায় পালাচ্ছেন? আর এই জিনিসপত্রগুলো কে নেবে শুনি? সে শীতল পাটির একপাশে রাখা জিনিসগুলোর দিকে আঙুল তাক করতে কে থমকে দাঁড়ালো। পুনরায় ফিরে এসে চটপটে হাতে পাটিটা গুছিয়ে তার হাতে ধরিয়ে দিল, আর বাকি প্রয়োজনীয় জিনিসগুলো নিজে হাতে তুলে নিয়ে দ্রুত পায়ে আগে আগে হাঁটতে লাগলো। অবশেষে ঘরের দিকে এগিয়ে যেতে এক তীব্র তাজা ফুলের সুবাস এসে তীর নাসিকায় ধাক্কা লাগলো। অবশ মায়ের চোখ দুটো বুঝে এলো তার। রজনীগন্ধা সেই মন মাতানো মিষ্টি সুগন্ধ বুক ভরে টেনে নিয়ে সে একটু পা চালিয়ে ঘরের ভিতর পা রাখতে থমকে গেল। ঠিক তখনই জাঙ্কুক ঘরের চৌখাট পেরিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলছিল, কোথা থেকে এমন তাজা ফুলের মিষ্টি গন্ধ আসছে বলুন তো তে? কিন্তু কথাটা শেষ হলো না। তে পাশে এসে দাঁড়াতেই মানুষটার দৃষ্টি গিয়ে ঠেকলো ফুলে ফুলে সজ্জিত বিছানাটার উপর। এক লহমায় সে কেমন ভরকে গেল, বাকি কথাটুকু মুখে আটকে রইল তার। বইয়ের প্রতিক্রিয়া কেমন তা বড় করতে সে আর চোখে তাকালো। ঠিক একই মুহূর্তে তেও চাতুরী দৃষ্টিতে সামনের দিকে তাকাতেই তাদের চার চোখের মিলন হলো। সাথে সাথে ঘরে এক অদ্ভুত আড়ষ্টতা নেমে এলো। সে অস্বস্তিকর নীরবতা কাটাতে জাঙ্কুক তড়িঘড়ি করে মাথা চেপে ধরে বলে উঠল, উফ, মাথাটা ভীষণ ব্যথা করছে, আমি শুতে গেলাম। আপনি দরজাটা আটকে বড় লাইটটা অফ করে দিন, বড় লাইটটা নিভিয়ে ডিম লাইটটা অন করবেন। তারপর সে দ্রুত পায়ে বিছানার এক পাশে ধাপ করে শুয়ে পড়ল। তে একবার সেই শায়িত পুরুষনের দিকে তাকালো। পরক্ষণে ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি লুকিয়ে সে ওয়াশরুমে ঢুকে পড়ল। সারাদিনের ক্লান্তি শেষে শরীরে জড়ানো নরম শাড়িটা আর ছাড়তে ইচ্ছে করলো না তার। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সে বাইরে বেরিয়ে এলো। এরপর ঘরের দরজাটা আলতো করে বন্ধ করে বড় বাতিটা নিভিয়ে নীল রঙের ডিম লাইটটা জেনে দিলে মুহূর্তেই পুরো ঘরময় এক মায়াবী নীলচে আলো এসে ভর করলো। সে আরও একবার মানুষটার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে তখনও সূক্ষ্ম হাসি দেখা। এক বুক স্পন্দন নিয়ে সে বিছানার দিকে এগিয়ে গেল। তারপর মাস্টার দিকে পিঠ ফিরিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। সকালবেলা জানলার পর্দা গলে রবি মামার সোনালি রোদ এসে বারবার আশ্রে পড়ছে তের ঘুমন্ত চোখে মুখে। সে আলোক রোশনির তীব্রতায় বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে নিল মেয়েটা। ধীরে ধীরে চোখ মেলে সে একটা আড়মোড়া ভাঙল। গভীর এক হাই তুলে যখনই পাশ ফিরতে গেল তখনই তার চোখ আটকে গেল এক অদ্ভুত দৃশ্যে। তার শাড়ির আঁচলটা স্বামী নামক মানুষটার পিঠের নিচে পরে চাপা পড়ে গড়াগড়ি খাচ্ছে। দৃশ্যটা দেখা মাত্রই এক লহমায় তার সারা শরীরে যেন এক বিদ্যুৎ কম্পন বয়ে গেল। চরম লজ্জা আর সংকোচে সে অতি সাবধানে আঁচলটা টেনে নিতে গেল। ঠিক তখনই জাঙ্কুকের মুখ থেকে আসামি জড়ানো একটা শব্দ বেরিয়ে এলো। ঘুম জড়ানো চোখে সে একটা দীর্ঘ আড়মোড়া ভাঙলো। মানুষটাকে নিজের দিকে পাশ ফিরতে দেখে সে কোনোভাবে উপায় না পেয়ে চট করে চোখ দুটো বন্ধ করে গভীর ঘুমের ভান করলো। ততক্ষণে জাঙ্কুক পাশ ফিরেছে। চোখ মেলতেই তার অবাধ দৃষ্টিকে স্থির হলো অর্ধাঙ্গিনীর আঁচল জুত উন্মুক্ত ওদর দেশের উপর। কিন্তু তো ওই চোখ দুটো বন্ধ করে নিল সে। শুকনো একটা ঢোক গিলে পুনরায় পিটপিট করে তাকাতে তার চোখ আটকে গেল অর্ধাঙ্গিনীর মাখনের মতো কোমল ত্বকে। দৃষ্টি আরো একটু নিচে নামতে সে স্তব্ধ হয়ে গেল। তের সুগঠিত নাভিদয়ের ঠিক পাশেই শোভা পাচ্ছে এক নিঃসতি কালো তীর। সেই ঘোর লাগা কৃষ্ণবর্ণের তীরটা যেন এক মায়াবী সম্মোহনে তাকে নিজের দিকে টানতে লাগলো। মুহূর্তে তার সারা শরীরে এক তীব্র কাঁপন ধরে গেল। হৃদয়ের জ্ঞান হারিয়ে ঘোরের বসে সেই মসৃণ উদরে আলতো করে খামচে ধরতে তীব্র এক আর্তনাদ করে উঠল। সেই তীক্ষ্ণ চিৎকার কানে যাওয়া মাত্রই যেন জাঙ্কুকের মোহভঙ্গ হলো। মাস্টার সিটকে বিছানার দূরে সরে গেল। চরম অপ্রস্তুত আর লজ্জিত হয়ে আমতামতা করে বলল, মশা, একটা আস্ত বড় মশা এসে পড়েছিল। সকালে সেই অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক ঘটনার পর থেকে জাঙ্কুক এক অদ্ভুত অস্বস্তিতে ভুগছে। নিজের অর্ধাঙ্গিনীর চোখের পানে সরাসরি তাকানোর মতো সাহস যেন কোনোভাবে সঞ্চয় করতে পারছে না। ভিতর ভিতর এক তীব্র সংশয় তাকে করে করে খাচ্ছে। মেয়েটা কি তাকে চরমভাবে বেশরম লম্পট পুরুষ ভাবছে? ভাবনাটা মাথায় আসা মাত্রই তার ভিতরের অস্বস্তির পারদ আরো কয়েক ডিগ্রি চলে গেল। পরক্ষণই তার মস্তিষ্কে আরো এক মারাত্মক কোটাক দিয়ে উঠল। মেয়েটা আবার এমন ভাবছে না তো সে ঘুমিয়ে পড়ার পরে এই সদা চৈত্রবান স্বামী সুযোগের ফায়দা তুলেছে? এই চরম অমাননাকর আশঙ্কার মুহূর্তে সে নিজের চোখ দুটো গোল করে বিস্ফোরিত করলো। মনের অজান্তে তার মুখ গহ্বর থেকে অস্পষ্ট শব্দ বের হয়ে এলো, নো। পরক্ষণে চারপাশে একবার দেখে নিয়ে নিজের মনে বিড়বিড় করে আত্মপক্ষ সমর্থন করলো, আই এম ভেরি গুড ম্যান। এত এত সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও তাকে একটা কিস পর্যন্ত করে দেখেনি। আর আমার মতো সুন্দর মনের মানুষের নামে এসব আজে বাজে ভাবলে আমি তার খবর করে ছাড়বো।
তার ভাগ্য ভালো যে আমার মতো একজন হিরে টুকরো হাজবেন্ড পেয়েছে। আজকালকার যুগে কোন হাজবেন্ড নিজের রূপবতী বউকে এতটা ছাড় দেয় শুনি? কি রে, পেটে খিদে টিদে নেই নাকি? সবাই ওইদিকে ব্রেকফাস্টের টেবিলে তোর জন্য পথ চেয়ে বসে আছে, আর তুই এখানে একা একা দাঁড়িয়ে ভূতের মতো বিড়বিড় করছিস। ব্যাপারটা কি বলতো? এখান থেকে তো দিকেও দেখা যাচ্ছে না যে দূর থেকে মজনুর মতো ধ্যান করছিস। তুষার আচমকা পেছন থেকে এসে তাকে বাহুবন্ধনে জড়িয়ে ধরে কথাগুলো বলতেই সে চরম থতমত খেলো। চোরের মতো ভরকে গিয়ে কণ্ঠস্বরে এক কৃত্রিম বিরক্তি ফুটিয়ে তুলল। ভাইয়া, তুমিও না? আমি ওনাকে দেখার জন্য এখানে দাঁড়িয়েছিলাম নাকি? তোর ছাড়া তো আমার ভীষণ খিদে পেয়েছে বলে সে তড়িঘড়ি করে নিজের কাপ থেকে তুষারের শক্ত হাতটা ছেড়ে ফেলে দিয়ে গটগট পায়ে ডাইনিং রুমের দিকে এগিয়ে গেল। ততক্ষণে পরিবারের বাকি সদস্যরা টেবিলে বসে পড়েছে। জাঙ্কুক আর চোখে একবার টেবিলের এক প্রান্তে বসা অর্ধাঙ্গিনীর দিকে চট জ্বলতে দৃষ্টি বুলিয়ে নিয়ে ইচ্ছে করে তাকে এড়িয়ে ফুপার পাশের খালি চেয়ারটা গিয়ে বসে পড়ে। তার এই অপ্রত্যাশিত দূরত্ব বজায় রাখার ধরন দেখে মনে মনে বেশ অবাক হলো। নিজের পাশে শূন্য চেয়ারটার দিকে একবার ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে মনে মনে আড়ালো, এই চেয়ারটা তো একদম ফাঁকা পড়ে আছে। তাহলে মানুষটার চোখে পড়লো না কেন? নাকি চোখের দৃষ্টি অন্য কোথাও নিবদ্ধ? কিছুক্ষণের মধ্যেই সবার খাওয়া দাওয়া শুরু হলো। গল্পের ছলে খাওয়ার মাঝপথে আচমকা জাঙ্কুকের শ্বাসনালীতে খাবার আটকে গেল। মুহূর্তেই তার মুখমণ্ডল লাল হয়ে উঠল এবং সে প্রবলভাবে কাশতে শুরু করলে তে আর স্থির থাকতে পারল না। সে নিজের সামনের পানির গ্লাসটা হাতে নিয়ে তড়িঘড়ি করে উঠতে যাবে, ঠিক তখনই সুযোগ সন্ধানী মিতা নিজের হাত বাড়িয়ে এক গ্লাস পানি জাঙ্কুকের মুখের সামনে ধরল। জাঙ্কুকও কাশতে কাশতে কাণ্ড জ্ঞান হারিয়ে তড়িৎ মিতার হাত থেকে গ্লাসটা ছিনিয়ে নিয়ে ঢকঢক করে পানি পান করলে তের কোমল হৃদয় এক রহময় বিষাদে ও অভিমানে আচ্ছন্ন হয়ে গেল। সেদিনের সেই ঘটনার পর দেখতে দেখতে 2 দিন কেটে গেল, কিন্তু তের মনের ভিতর যে অভিমানের পাহাড় জমেছিল তার গল না। সে এক প্রকার জেদ ধরে বসেছে, সে আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবে না। ফলস্বরূপ জাঙ্কুকও স্ত্রীর মন রাখতে তাকে নিয়ে নিজের বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে ফুপির প্রবল জোরাজুরি আর স্নেহের শাসনে আজকের দিনটা অন্তত তাদের থেকে যেতে হলো। তবে ফুফি সাফ সাফ জানিয়ে দিয়েছেন আগামীকালও তাদের রেহাই নেই। কম করে আরও 2 দিন এই আতিথ্যতা গ্রহণ করতে হবে। সময়টা তখন রাত 9টার কাছাকাছি। নশাভোজ শেষ করে গুরুজনরা যার যার কক্ষে বিশ্রাম নিতে চলে গেল। ড্রয়িং রুমে তরুণ দলের আড্ডার আসরটা বেশ জমে উঠেছে। সেই আড্ডার সমান তালে অংশ নিয়েছে মিতাও। মূলত জাঙ্কুক সৌজন্যবশত একবার মৃদু অনুরোধ করতেই মেয়েটা যেন আকাশে চাঁদ হাতে পেয়ে আড্ডায় রয়ে গেছে। তার উষ্টের কোণে সারাক্ষণ এক চিলতে চপল হাসি লেগেই আছে। এদিকে আড্ডার এক কোণে বসে থাকা তের তীক্ষ্ণ দৃষ্টি সারাক্ষণ মিতার দিকে নিবদ্ধ। মেয়েটার প্রত্যেকটা শৈলী, ভাষা, প্রত্যেকটা চপল প্রতিক্রিয়া লক্ষ্য করে তার সর্বাঙ্গ যেন এক অদৃশ্য ঈশার আগুনে জ্বলে পড়ে খাড় হয়ে যাচ্ছে। আড্ডার মাঝে জাঙ্কুক যখন ছায়ার সাথে হালকা দুষ্টুমিতে মিটেছিল, ঠিক তখনই তার দৃষ্টি আচমকা তের থতমত মুখের দিকে গিয়ে পড়ল। অর্ধাঙ্গিনীর মুখে এমন গম্ভীর ভাব দেখে তার ঝোড়া ভুরু আপনা আপনি কুঁচকে গেল। অতঃপর সে তের দৃষ্টির অভিমুখ অনুসরণ করে তাকাতে দেখল মিতা এক অদ্ভুত মোহময় আর চোখে তাকে পর্যবেক্ষণ করছে। মুহূর্তে পুরো সমীকরণটা যেন তার তীক্ষ্ণ মস্তিষ্কে জলের মতো পরিষ্কার হয়ে গেল। সে ক্ষণিকের মধ্যেই বুঝতে পারল তের এই অকাল বাড়ি ফেরার তার আসল কারণটা কোথায় লুকিয়ে আছে। আসমিক এক অদ্ভুত বিজয়ের আনন্দে তার ঠোঁটের কোণে এক টুকরো দুষ্টুমি মাখা হাসি রেখা খেলে গেল। নিজের ধারণাটা কতটা সঠিক তা যাচাই করার লোভ সে সামলাতে না পেরে সে সরাসরি মিতার পানে তাকিয়ে কণ্ঠে একরাশ মার্জিত মধুরতা ঢেলে রাখলো, মিতা, আমার না প্রচণ্ড পিপাসা পেয়েছে, এক গ্লাস ঠান্ডা পানি এনে দিতে পারবে প্লিজ? মাস্টার মুখ থেকে এমন আবদার শুনে তার উষ্ঠধর যেন আহ্লাদে দুদিকে প্রসারিত হয়ে গেল। সে খুশিতে গদগদ হয়ে বলল, হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি নিয়ে আসছি। তারপর সে পানি আনতে চলে যাওয়ার ঠিক পর মুহূর্তেই নিজ আসন ছেড়ে স্প্রিংয়ের মতো সিটকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লতে নিজের ভিতরের আগ্নেয়গিরি চেপে রেখে মুখে এক কৃত্রিম শুকনো হাসি রেখা ফুটিয়ে বলল, আমার ভীষণ ঘুম পেয়েছে, আমি রুমে গেলাম। কথাটা শেষ করে সে আর 1 সেকেন্ডও সেখানে অপচয় করলো না। উপস্থিত কেউ কিছু বলার বা তাকে আটকানোর সুযোগ পাওয়ার পূর্বেই সে প্রায় দ্রুত পায়ে তাদের জন্য বরাদ্দকৃত কক্ষের দিকে চলে গেল। ঘরের ভিতর প্রবেশ করে সে সশব্দে ভারী কাঠের দরজাটা বন্ধ করে দিল। ঘন ঘন তপ্ত নিঃশ্বাস ফেলে কোণঠাসা সাপের ন্যায় ফোঁস শব্দ করে ঘরের মাঝে পায়চারি করে বিড়বিড় করতে লাগলো। চোখে কি ওনার ছানি পড়েছে, নাকি নিজের চোখের মাথাটা একেবারে চিবিয়ে খেয়ে বসে আছেন? অভদ্র অসভ্য লোক একটা। আমি ওনার নিজের বিবাহিত স্ত্রী, সামনে জলজান্ত বসে থাকা সত্ত্বেও উনি ওই উটকো মেয়েটাকে পানি আনতে বললেন? ওনার বউ কি পঙ্গু নাকি অসুস্থ যে বউকে অপেক্ষা করে উনি অন্য মেয়েকে দিয়ে পানি আনিয়ে খেতে হবে? ক্রোধে আর অভিমানে বিড়বিড় করতে করতে সে মেঝেতে সজোরে একটা পা ঠুকে নিজের গায়ের
কামি সেটের সুতির ওনাটা এক ঝটকায় শুয়ে থেকে টেনে খুলে বিছানার উপর সজোরে ছুঁড়ে মারলো, কিন্তু তাতেও তার বুকের ভিতরে জ্বলন্ত ক্ষোভ বিন্দু মাত্র প্রশমিত হলো না। সে ধূপধাপ পা ফেলে বিছানার নিকট পৌঁছে ওনাটা পুনরায় তুলে নিয়ে হিসিয়ে এক তপ্ত নিঃশ্বাস ছাড়লো। মিস্টার জিওন জাংকুক, আপনার প্রত্যেকটা বাদরামি আমি মুখ বুজে সহ্য করি বলে এটা ভেবে নেবেন না যে আমি কোনো অবলা বোবা টাইপের মেয়ে। আপনার এত বড় সাহস কি করে হয় আপনার নিজের ঘরে বউ থাকতে ওই মেয়েটাকে পানি আনতে বলার? ওয়েট, আপনার ওই পর্নারের হাতে পানি খাওয়ার স্বাদ আমি চিরদিনের জন্য খুঁজিয়ে দিয়েছি বলে সে ধপাধপ পা ফেলে দরজা খুলে বাইরের দিকে পা বাড়ালো। অত্যন্ত ক্রোধে কটকট করে পা ফেলে তে যখন ড্রয়িং রুমে এসে পৌঁছালো, ঘরের আড্ডা তখন থমকে গেল। জাংকুক সুবিনস্ত ভুরু জোড়া সামান্য কুচকে মৃদু কৌতুক মিশিয়ে প্রশ্ন করলো, তে আপনার না ঘুম পেয়েছিল? হ্যাঁ মানে এখনো পেয়েছি। তে রাগের পারদ মুহূর্তেই নেমে গেল। কথাটা সত্যতা প্রমাণ করতে সে তড়িঘড়ি একটা মিথ্যা হাই তুলল, কিন্তু জাংকুকে ফাঁকি দেওয়া এত সহজ কি? মানুষটা ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ঝুলিয়ে পুনরায় বলল, ঘুম পেলে জেগে থাকতে হয় না মিসেস, জান গিয়ে ঘুমিয়ে পড়ুন। মানুষটার এই কথাটা তার মস্তিষ্কে তীরের মতো বিঁধল। আচমকা তার মনে হলো, লোকটা কি তাকে আড্ডা থেকে তাড়িয়ে দিচ্ছে? হ্যাঁ দিচ্ছি তো, সে এখান থেকে বিদায় নিলে তো লোকটা সুবিধেই হয়। মুহূর্তের মধ্যে তার নিভে যাওয়া ক্রোধের আগুনে যেন ঘি পড়ল। মুখের কোমল অভিব্যক্তি বদলে গিয়ে সেখানে জায়গা করে নিল তীব্র অসন্তোষ, যা তীক্ষ্ণ দিয়ে জাংকুকের চোখে এড়ালো না। জাংকুক ঠোঁটের কোণে সে চিরচেনা হাসিটুকু বজায় রেখেই বলল, এখনো দাঁড়িয়ে আছেন যে? তীরাতে দাঁত চেপে ধরলো, ভেতরের ক্ষোভটুকু চেপে রেখে ঠোঁট দুটোকে জোরপূর্বক প্রসারিত করে একটা যান্ত্রিক হাসি দিল। তারপর ঝড়ের বেগে সেখান থেকে চলে গেল। কিন্তু ঘরে ফিরেও সে শান্তি পেল না। সে বিছানার উপর ধপাস করে শুয়ে পড়ল। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে ভেসে আসা উচ্চস্বরে হাসির আওয়াজ তার কানে এসে বাড়ি খেলে তার কানে যেন তপ্ত শীষার মতো ঠিকলো। ফরাসক দু চোখের পাতা এক করা তো দূরের কথা, বিছানায় স্থির থাকাটাই তার পক্ষে দায় হয়ে উঠল। কিছুক্ষণ এপাশ ওপাশ করে সে ধরপড় করে উঠে বসলো, বিড়বিড় করে আওড়ালো, লোকটা আজকাল আর খোঁজা দেয় না কেন? আমি কি বারণ করেছি তাকে? হ্যাঁ, কত বড় ভদ্রলোক হয়ে গেছেন উনি। পুনরায় ড্রয়িং রুম থেকে সম্মিলিত হাসির আওয়াজ ভেসে আসতে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। আবার এক বুক যেতে নিয়ে সে দরজার বাইরে পা বাড়ালো। ড্রয়িং রুমে তের আসম্মিক পুনরাবৃত্তি পেয়ের ঠোঁটের কোণে মিটি হাসি ফুটিয়ে তুলল। আর পরিস্থিতি বেগতিক দেখে খুক খুক করে কাশির ভান করলো তুষার। জাংকুক এবার সত্যি সাথে ভুরুকুচকে গম্ভীর গলায় প্রশ্ন করলো, আবার কি হলো? তাই পুনরায় থতমত খেলো, আমতামতা করে আচমকা বলে বসলো, আমার আমার একা একা ঘুম আসছে না। না মানে আসলে আপনি একটু রুমে আসুন। কথাটা শুনে ভরকে গেল জাংকুক, আর চোখে ভাই আর ভাবের দিকে তাকালো। তারপর নিজের অস্বস্তি ঢাকতে গলাটা হালকা ঝেড়ে নিয়ে বলল, আপনি যান, আমি আসছি। কিন্তু তে আজ নাছর বান্দা, সে মিনমিন করে হলো নিজের দাবিতে অটল রইল। না, আপনি এখনই আমার সাথে আসুন, আপনার সাথে অত্যন্ত জরুরি কথা আছে। তীর এই মরিয়া ভাব দেখে পিয়া আর হাসি চেপে রাখতে পারলো না। সে মায়াবী চোখে টিম্পুনি কাটলো। যাও ভাই জাংকুক, তাড়াতাড়ি তোমার বউয়ের জরুরি কথা শুনে এসো, নাহলে আজ আর বেচারি তের ঘুমই হবে না। ঠিক বলছি তো তে। জাংকুক ঘরে প্রবেশ করার পরপরই তে ভেতরে ঢুকে হঠাৎ করে ঘরের সিটকেনিটা আটকে দিল। কিন্তু সিটকেনি লাগিয়ে যেই না পেছনে ফিরেছে, অমনি তার বুকের ভেতরটা ধক করে উঠলো। ততক্ষণে মানুষটা এক প্রকার প্রাচীরের মতো তার একদম শৈলী ঘেঁষে দাঁড়িয়ে পড়েছে। আচমকা এই অতি ঘনিষ্ঠতায় তে হাঁসফাঁস করে উঠল। সে তাকে দ্রুত পাশ কাটিয়ে সরে যাওয়ার চেষ্টা করতেই মানুষটা তড়িৎ গতিতে তার দু হাত দরজায় রেখে তাকে আটকে দিয়ে মেয়েটার থতমত খেয়ে যাওয়া মুখটা দেখে তার চোখে এক অদ্ভুত কৌতূহলে আলো জ্বলে উঠল। সমস্যা কি আপনার? সমস্যা মানে? সেটাই তো আমি জানতে চাইছি মিসেস। কোনো সমস্যা না। তাই? সত্যি কোনো সমস্যা নেই? মানুষটার কণ্ঠস্বর আরো নিবিড় হলো। না, সমস্যা যদি নাই থাকবে তাহলে ওইভাবে নাছরবান্দি হয়ে সবার সামনে থেকে আমাকে টেনে নিয়ে এলেন কেন? কথাটা বলতে বলতে সে খানিকটা ঝুঁকে আসতেই তীর ধুরু ধুরু বুক কাঁপতে লাগলো। সে দেয়ালের সাথে আরো সেটে গিয়ে অত্যন্ত জড়তার সাথে বলল, মানে আপনার মা আপনার খেয়াল রাখতে বলেছেন? রিয়েলি? জাংকুক মৃদু হাসলো অত্যন্ত ক্ষীণ শব্দে। তারপর ফের বলল, আমাকে দেখে কি আপনার বেবি মনে হয়? আই এম 27 ইয়ার্স ওল্ড। তবে তে আপনি চাইলে কিন্তু অন্যভাবে আমার খেয়াল রাখতে পারেন। যেমন ধরুন, আমার ঘুম পেয়েছে। জাংকুকের বাক্যটি সম্পূর্ণ হওয়ার আগে তে ফরকানো কণ্ঠে তড়িঘড়ি করে কথাটা বলে উঠতেই মাসটা নিজের ঠোঁটটা চাপ দিয়ে চেপে ধরে হাসি আটকানোর চেষ্টা করলো। কিন্তু আপনার চোখ দুটো তো বেশ বড় বড় হয়ে আছে। ঘুম পেলে বুঝি মানুষের চোখ কেমন গোলগোল হয়ে যায়? আচ্ছাতে আপনি এভাবে ছটফট করছেন কেন বলুন তো? তারপর সে যেই না নিজের অর্ধাঙ্গিনীর দিকে আরো এক কদম এগিয়ে গেল। তে সুযোগ বুঝে চট করে নিচু হয়ে মাস্টার দু হাতে তলা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু জাংকুক তো জাংকুকই,
অর্ধাঙ্গিনী সম্পূর্ণ মুক্ত হওয়ার আগে সে পেছন থেকে মেয়েটার নরম কবজিটা খপ করে ধরে ফেলল। পর মুহূর্তে মানুষটা একদম তার পিঠ ঘেঁষে এসে দাঁড়ালে তীর মেরুদণ্ড বেয়ে একটা শিহরণ বয়ে গেল। ছলৎ করে উঠল শরীরের রক্ত। সে দ্রুত নিজের চোখ দুটো শক্ত করে বুঝে ফেলে কাপা ঠোঁটে যখনই কিছু বলতে যাবে ঠিক তখনই মানুষটা নিজের মুখটা তার কানের খুব কাছে নিয়ে এলো। তারপর এক অত্যন্ত গাঢ় মাদকতাময় কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আপনি বড্ড চালাকতে, তবে আপনি ডালে ডালে চললে আমি জাঙ্কুক চলি পাতায় পাতায়। পরের দিন দুপুরবেলা বেলা বাড়ছিল, বাতাসে রান্নার সুবাস ছড়াচ্ছিল চতুর্থ দিকে। বড়রা বাদের সকলে পুকুর ঘাটে গোসলের প্রস্তুতি নিচ্ছে। তবে তের বড্ড বয়সে কিছুতেই নামবে না পুকুরে, তাই সবার থেকে দ্রুত বজায় রেখে এক পাশে চুপটি করে দাঁড়িয়ে অল্প অল্প পা ভেজা ছিল। এমন অবস্থায় জাঙ্কুক তার পেছনে এসে দাঁড়িয়ে তড়িঘড়ি করে প্রশ্ন করলো, তে আপনি সাঁতার জানেন না? পা ভেজাতে ভেজাতে সে উত্তর দিল, না। সমস্যা নেই, আমি জানি। কথাটা বলে এক ধাক্কায় মানুষটা তাকে পুকুরে ফেলে দিল। অতঃপর সেও ঝাঁপিয়ে পড়লো পানিতে। ততক্ষণে পানিতে আতঙ্কিত হইতে এলোমেলো হাত পা ছুটতে শুরু করে দিয়েছে। তা দেখে সে দ্রুত তার কাছে পৌঁছে তাকে টেনে খাড়া করে দাঁড় করালো। তারপর হাসতে হাসতে বলল, রিল্যাক্সতে, কিছু হয়নি, এটা ডাঙা। আরে কাঁপছেন কেন আপনি? কিছু হয়নি। সত্যি সত্যি পায়ের নিচে ডাঙা বুঝতে পেরে শান্ত হলো মেয়েটা। তবে সেই মানুষটার দিকে তাকিয়ে কিছুটা কান্না মেশানো কণ্ঠে প্রশ্ন করলো, আমাকে ফেললেন কেন? বেশ করেছি, এখন আমি আপনাকে একদম গভীরে নিয়ে যাব। পুনরায় হাসি দিয়ে জাঙ্কুক কথাটা বলতেই তে তড়িঘড়ি করে সেখান থেকে পাড়ে উঠতে চাইলো, কিন্তু মানুষটা তাকে টেনে পুকুরের মাঝখানে নিয়ে গেল। সেখানে গিয়ে তাকে একটু ছেড়ে দিতেই তে ভয়ে তার বাহু খামচে ধরলে সে নিজের চোখ দুটো বড় বড় করে বলল, তে আপনি ডুবে যাচ্ছেন। কথাটা কানে পোষাতে কেঁদে ফেলতেই দ্রুত তার সাথে শক্ত করে জড়িয়ে ধরলো জাঙ্কুকের গলা। তৎক্ষণাৎ উচ্চস্বরে হেসে উঠল জাঙ্কুক, হাসতে হাসতে বলল, তে ছাড়বেন না কিন্তু, ছাড়লেই ডুবে যাবেন। অবগাহনের পরম স্নিগ্ধতা তখনও তের তনুবন ঝরে। পুকুরের শীতল পানি আর গ্রামীণ দুপুরের অলস বাতাসে মিলে চারপাশে এক মায়াবী আবেশ তৈরি করেছে। কলঘরের দিকে ধীর পায়ে এগিয়ে যেতে যেতে জাঙ্কুকে সেই চপল দুষ্টুমিগুলো মনে পড়ে গেল তার। নিজের অজান্তেই চিবুক নুয়ে এলো লজ্জায়। অধরে মৃদু কামড় দিয়ে স্বগতি করলো। বেসরম একটা, নিজের লজ্জা নেই বলে ভাবে দুনিয়ার আর কারো লজ্জা নেই বুঝি। তারপর বাথরুমে দরজা হাত দিতেই বুঝলো ওপাশ থেকে তা আটকানো। ঠিক তখনই ভেতর থেকে ভেসে এলো তুষারের চঞ্চল কণ্ঠস্বর, আর পরক্ষণেই পিয়ার কিঞ্চিত বিরক্ত অথচ প্রশ্রয় মাখা শাসন। উফ তুষার, বড্ড ছেলে মানুষই করছে কিন্তু। শোনা মাত্রই লজ্জায় জিভ কাটলতে মুহূর্তে তার ফর্সা মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করলো। এই অতর্কিত অপ্রস্তুত পরিস্থিতি থেকে বাঁচতে সে দ্রুত পায়ে নিজের কক্ষের দিকে পা বাড়ালো। ঘরের আধো খোলা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সে থমকে গেল। জাঙ্কুক তখন ভেজা বস্ত্র ত্যাগ করে শুকনো পোশাক পরছিল। অনাবৃত সুঠাম শরীরের কিছু অংশ চোখে পড়তেই সে দু হাতে তালুতে মুখ ঢেকে আকর স্বরে বলে উঠল, আমি কিন্তু কিছু দেখিনি। জাঙ্কুকের কর্ণে এই কম্পিত কণ্ঠ পৌঁছাতেই সে প্রথমে কিছুটা থতমত খেল, কিন্তু পরক্ষণেই তার উষ্ঠকোণে ফুটে উঠল সে পরিচিত চতুর হাসি। বিছানা থেকে ট্রাউজারটা টেনে পরে নিতে নিতে বলল, এত তাড়াহুড়ো করে চোখ বন্ধ করলে কি আর কি দেখবেন? ভুল করে দেখার জন্য হলেও কিছু সময় তাকিয়ে থাকতে হয়। জাঙ্কুকের কথাতে হাতের আঙুলের ফাঁক দিয়ে সামান্য চোখ মেলল, কিন্তু মানুষটার চোখের দিকে তাকানোর সাধ্য তার হলো না। লজ্জায় তার মুখচ্ছবি যেন জবা ফুলের মতো লাল হয়ে উঠেছে। সে ভেবেছিল জাঙ্কুক হয়তো লজ্জিত হবে, কিন্তু এই মানুষ তো উল্টো তাকে আরো বেশি আড়ষ্ট করে তুলল। জাঙ্কুক ধীরে পায়েদের কাছে এসে তের কানের লতিতে ফিসফিসিয়ে বলে উঠল, বাই দ্য ওয়ে মিসেস তে, আপনি ঠিক কি কি দেখেনি বলবেন প্লিজ? দেখতে দেখতে কেটে গেল বেশ কয়টা দিন। তে আর জাঙ্কুক নিজেদের বাড়িতে ফিরে এসেছে। তাদের মাঝে খুনসুটি লেগেই থাকে। নৈশবোধ শেষ করে এসে তে প্রায় মিনিট 10 ঘরের বাইরে দরজার পাশের দেয়ালে পিঠ থেকে চুপচাপ দাঁড়িয়ে আছে। মনের ভিতরে তার একরাশ অনুশোচনার মেঘ। তখন অমন করে রিয়েক্ট না করলেও চলতো। মানুষটার স্বভাব তো তার জানাই। সব যেন কেন যে সে নিজেকে সামলাতে পারলো না এই ভেবে নিজের উপরই প্রচন্ড রাগ হচ্ছে তার। বুকের ভেতর জমে থাকা অস্বস্তিটা এক পাশে ঠেলে সে আলতো করে দরজার ফ্রেমে হাত রাখলো। সামান্য চোখে ভেতর উঁকে দিকে দেখলো জাঙ্কুক গম্ভীর মুখে ঠিক দরজার দিকে তাকিয়ে আছে। ধরা পড়ে গিয়ে এক মুহূর্তের জন্য সে থতমত খেয়ে গেল। পরক্ষণে অপ্রস্তুত ভাবটা ঢাকতে ঠোঁটের কোণে এক চিলতে কাঁচুমাচু হাসি ঝুলিয়ে ঘরে প্রবেশ করে। বিছানার দিকে কিছুটা এগিয়ে এসে জড়সড় হয়ে দাঁড়িয়ে নিজের 2 হাত কসলাতে লাগলো। জাঙ্কুকের মুখের গাম্ভীর্য তখনও কাটেনি। তীক্ষ্ণ দৃষ্টি জোড়া স্থির হয়ে আছে তার উপর। আর চোখে তা দেখে কিছুটা আমতামতা করলো, অতপর মিমিয়ে বলল, আমি আসলে খুব সরি। তখন আপনি ওভাবে বলায় কিন্তু তেতে বাক্যটি শেষ করার সুযোগ পেল না। তার আগে জাঙ্কুক বিছানা ছেড়ে দ্রুত পায়ে এগিয়ে এলো। আচমকা এক টানে মেয়েটার মাথা থেকে ওড়নাটা সরিয়ে খোপায় গোজা ক্লিপটা খুলে নিলে মুহূর্তের মধ্যে রেশমি চুলের অবাধ্য ঢল
পিঠ ছাড়িয়ে কোমরে গিয়ে আশ্রয় পড়লো। তে বিস্ময়ে বিমূঢ় হয়ে কিছু বলতে যাবে তার আগে মানুষটা নিজের দু হাত দিয়ে তার সমস্ত চুল ইচ্ছে মতো এলোমেলো করে দিল। জাঙ্কুকের হাসি দেখে তের অনুতাপের মেঘ মুহূর্তে ক্রোধের আগুনে রূপ নিল। এটা কি হলো? উফ, দেখেনি, ওইটা আবার দেখাচ্ছি বলে সে পুনরায় তের চুলে হাত বাড়াতে মেয়েটা তীব্র অভিমানে মানুষটাকে একটা ধাক্কা দিল। কিন্তু জাঙ্কুক দম্বার পাত্র নয়। সে ক্ষিপ্র হাতে অর্ধাঙ্গিনীর নরম কোমর জড়িয়ে ধরল। ফলে ভারসাম্য হারিয়ে দুজনে একসাথে ধাপাস করে বিছানায় আশ্রয় পড়ল। কিন্তু এমন এক অন্তরঙ্গ পরিস্থিতিতেও তের মনে লজ্জার লেশমাত্র রইল না। অভিমানের প্রতিশোধ নেওয়ার জন্য তার ভেতরটা ফুঁসে উঠল। ছিল তার একমাত্র লক্ষ্য স্বামী নামক এই মানুষটার চুলে এলোমেলো করে দেওয়া। জাঙ্কুক তখন বিছানা সারিত আর তে তার উপরে। মেয়েটা প্রতিশোধের নেশায় দু হাত বাড়াতে জাঙ্কুক চেঁচিয়ে উঠল, তে এবার যদি চুলে হাত দিয়েছেন তবে কিন্তু খবর আছে। কিন্তু তে কোনো নিষেধাজ্ঞা শোনার পাত্রই না। বিন্দুমাত্র পাত্তা না দিয়ে সেই মানুষটার চুলে হাত চালিয়ে ইচ্ছে মতো জট পাকিয়ে দিলে জাঙ্কুক নিজের সাধের চুলের এই দশা দেখে দাঁতে দাঁত চিপিয়ে বলে উঠল, আপনাকে তো আমি। তারপর এক ঝটকায় তাকে নিজের উপর থেকে ফেলে দিল। পর মুহূর্তে মেয়েটার অতি কোমর শৈলের উপরে উঠে তার গলার গিবা দেশে শক্ত এক কামড় বসালে অতর্কিত এই আক্রমণে তে চোখ দুটো শক্ত করে বুঝে আর্তনাদ করে উঠল। তীব্র ব্যথায় তে এবার দ্বিগুণ তেড়ে উঠল। সর্বশক্তি দিয়ে মানুষটাকে উল্টে দিয়ে সে আবার উপরে উঠে পড়ল। তারপর পাড়টা কামড় বসানোর জন্য যেই না মুখ বাড়িয়েছে অমনি জাঙ্কুক তাকে দু হাত দিয়ে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলো। আগে ভাগি চোখ বুঝে আত্মসমর্পণ করার ভঙ্গিতে বলল, একটু আস্তে কামড়াবে প্লিজ। সেই কথায় মেয়েটার যেন সম্বিত ফিরল। এতক্ষণ রাগের মাথা কি করছিল আর এখন তাদের দুজনের অবস্থান ঠিক কেমন তা উপলব্ধি করতেই তার ভিতরটা হাঁসফাঁস করে উঠল। লজ্জায় অলসতায় সে দ্রুত সরে আসতে চাইল, কিন্তু স্বামী নামক মানুষটার বাহুবন্ধন তাকে এক চুলো নড়তে দিল না। জাঙ্কুকের হাতের বাঁধন আর শক্ত হতে লাগলো। তার হৃদয় স্পন্দনের গতি আর দ্রুত বাড়তে লাগলো। এক অজানা শিহরণ শির দ্বারা বেয়ে নেমে গেল। কোনো মতে কাঁপানো ঠোঁটে ফিসফিসিয়ে বলল, ছাড়ুন। জাঙ্কুক তো ছাড়লই না, বরং আরো নিবিড় করে জড়িয়ে ধরে তপ্ত নিঃশ্বাস ফেলে গভীর গলা শোধালো, এত নরম কেন আপনার শরীর? এই প্রশ্ন তের কানে তপ্ত সীসা ঢেলে দিল। সে আবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে জাঙ্কুক এবার তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নিল। মুহূর্তে তের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। সে যেন ভুলে গেল জাঙ্কুককে দূরে সরিয়ে দিতে। জাঙ্কুক তের অধৈর্যতা পান করে যে না গিবা দেশে মুখ গুজিয়েছে অমনি তে তার সজ্ঞানে ফিরে এলো। জাঙ্কুককে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সে রুম থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে আরো কয়েকটা মাস কেটে গেল। এর মধ্যে তে আর জাঙ্কুকের দূরত্ব সম্পূর্ণ মিটে গেল। এখন তারা অন্য সমস্ত কাপেলদের মতোই তাদের সম্পর্ক। রাত যখন 12টার কাছাকাছি তখন জাঙ্কুক বাড়িতে ফিরে। ততক্ষণে বাড়ির সকলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। এদিকে তে জাঙ্কুকের জন্য অপেক্ষা করতে করতে তার চোখ লেগে গেছে। জাঙ্কুক যখন নিজের রুমে ফিরে এসে কেবলই নিজের শার্টটা খুলবে তখনই দেখতে পায় তে এলোমেলো হয়ে বিছানায় শুয়ে আছে। তের ফর্সা পা বেশ অনেকটাই দেখা যাচ্ছে, অদূরের কিছু অংশ দেখা যাচ্ছে এলোমেলো শাড়ি হওয়ার কারণে। জাঙ্কুক পাখা এসে তের কাছে এগিয়ে যায়। তের মাথায় হাত বুলিয়ে তের কপালে চুমু খায়। তে প্রথমে একটু নড়াচড়া করে ওঠে, কিন্তু ওঠে না। পর মুহূর্তে জাঙ্কুক তের পুরো মুখমণ্ডলে নিজের ভালোবাসার পরশ এঁকে দিতেই তের চোখ ফট করে খুলে যায়। অমনি অনুভব করে তার উপর রয়েছে জাঙ্কুক। সে কোনো মতে বলে ওঠে, আপনি আপনি কখন এলেন? জাঙ্কুক তের কথার প্রতি উত্তর না দিয়ে সে তেকে আরো নিজের সাথে মিশিয়ে নিল। তের গিবা দেশে নিজের মুখমণ্ডল ডুবিয়ে দিল। জাঙ্কুকের এহেন স্পর্শে দিয়ে সারা শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। তে অস্পষ্ট স্বরে বলে উঠল, জাঙ্কুক আপনার হয়তো খিদে পেয়েছে, চলুন আপনাকে খাবার বেয়ে দিই। জাঙ্কুক তের গিবা দেশ থেকে মুখ উঠিয়ে নিজের শার্টের বোতাম খুলতে খুলতে তের চোখে চোখ রেখে বলে ওঠে, এই যে আমার রাতের খাবার, এটা ছাড়া তো আমার মন ভরবেই না। বউ, আগে তোমাকে খেতে দাও, তারপর না হয় খাবার খাওয়া যাবে। মুহূর্তে লজ্জায় তে চোখ মুখ কিছু বন্ধ করে নিল। জাঙ্কুক সেই সুযোগে নিজের শার্টটাও নিচে ফেলে দিল। অতঃপর তের আঁচলে নিজের হাত চলে গেল। তেও জানে এই লজ্জাহীন মানুষটাকে আর আটকাতে পারবে না, তাই সেও নিজেকে সঁপে দিল জাঙ্কুকের হাতে। জাঙ্কুক তের থুতনি ধরে তের অধৈর্যরা নিজের ওষ্ঠে মিশিয়ে নিল। অতঃপর ধীরে ধীরে তে সারা দেশ জুড়ে নিজের ভালোবাসার পরশ এঁকে দিল। দুজন একে অপরের মাঝে ডুব দিল। আর এই গল্পের সমাপ্তি এখানেই।